আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুয়েট 23-24 আসা হায়ার ম্যাথের রিটেন কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা বুয়েট 23-24-এর প্রিলিমিনারির এমসিকিউগুলো সলভ করেছিলাম, তোমরা সেই ক্লাসটি দেখে নিবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউটা এসেছে সরল রেখা চ্যাপ্টার থেকে। প্রশ্নে বলতেছে যে একটি সরল রেখার এক্স ও ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক ও সমান। তো এটা যদি আমরা চিত্রকে বুঝাই, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এবার আমরা একটা রেখা আঁকবো এবং এই রেখাটি এক্স অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করবে, ওয়াই অক্ষ থেকে কিন্তু ঠিক ততটুকু অংশই ছেদ করবে। এবং এরা দুইজনই মানে এই রেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে শুধুমাত্র ধনাত্মক পাশে কিন্তু ছেদ করেছে। প্রশ্নে আমাদের এই কথাগুলো বলা আছে যে ধনাত্মক এবং সমান, এই খণ্ডিতাংশগুলো ধনাত্মক এবং সমান। তো আমরা যদি ধরে নিই যে এই খণ্ডিতাংশটা হচ্ছে এ, তাহলে এই খণ্ডিতাংশ এটাও কিন্তু এ হবে। আচ্ছা, তো এরপরে বলতেছে যে এবং মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব, মূলবিন্দু থেকে যদি আমরা এই রেখার উপরে লম্ব টানি, অর্থাৎ এভাবে যদি সোজা একটা দাগ দিই, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এবং দেখো বলতেছে যে এই লম্ব রেখাটা সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বুঝতে পারতেছো যে এইটা হচ্ছে আমাদের সরল রেখার মধ্যবিন্দু। সরলরেখাটা এই বিন্দুতে দুই ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, তারপর বলতেছে যে লম্বের দৈর্ঘ্য 7 একক, অর্থাৎ আমাদের এই যে লম্বটা, এই লম্বের দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে 7। তাহলে জিজ্ঞেস করতেছে যে সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমরা যেহেতু মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য জানি এবং এখানে এই লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে যদি আমরা আলফা ধরে নেই, তাহলে আমাদের এই যে সরল রেখাটা, এই সরল রেখাটির ইকুয়েশন হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, যেখানে আলফা হচ্ছে লম্ব এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, পি হচ্ছে লম্বের দৈর্ঘ্য। তো এখানে দেখো আমাদের পি এর মান কিন্তু দেওয়া আছে প্রশ্নে 7। আমাদের এখানে আননোন হচ্ছে শুধুমাত্র আলফা এর মানটা। তো এই মানটা কিন্তু আমরা একটু চিন্তা করলে সহজেই বের করতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের, আমি যদি এখানে এবিসি নাম দেই তাহলে এ বি সি, আমাদেরকে মূলত এসি রেখার সমীকরণটাই বের করতে বলেছে। আমাদেরকে প্রশ্নে এসি রেখার সমীকরণটা বের করতে বলেছে। তো আমরা কিন্তু এখানে বুঝতেই পারতেছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার লম্ব হচ্ছে এ এবং ভূমিও হচ্ছে এ। তাহলে কিন্তু আমরা অতিভুজের মানটা খুব সহজেই বের করতে পারি। অতিভুজের বের করার সূত্র ছিল √ অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখান থেকে পাচ্ছি 2a স্কয়ার, অর্থাৎ √2a। এখান থেকে আমরা পেয়ে গেলাম √2a। তো এই সি এর দৈর্ঘ্য হচ্ছে √2a। আমরা বলেছিলাম যে এই বিন্দুতে কিন্তু রেখাটা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে যদি জিজ্ঞেস করি যে এতটুকুর দৈর্ঘ্য কত হবে, সেটা হচ্ছে √2a তার অর্ধেক। তো আমরা যদি এখানে √2a ভাগ 2 করি, অর্থাৎ অর্ধেক করি, তাহলে দেখো কাটাকাটি করলে নিচে √2 থাকে, অর্থাৎ a/√2 হয়ে যায়। তো এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের a/√2। এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে a/√2। তো দেখো যে এইখানে যদি আমরা এই মধ্যবিন্দুটাকে ডি নাম দেই, তাহলে আমাদের সিডি সিডি এর মান হচ্ছে অ্যাকচুয়ালি a/√2। এখন দেখো এই যে বিডিসি, এটা কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ হয়, যেখানে আমার এই যে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটাও যদি আমি আরেকটা ছোট করে চিত্রকে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের বিডিসি সমকোণী ত্রিভুজ, যেখানে এই সমকোণটা হচ্ছে ডি, আর বাকি দুই জায়গাতে আমি বি এবং সি লিখে দিলাম। এবার দেখো বিসি এর মান হচ্ছে এ, তাহলে বিসি এর জায়গায় এ বসালাম। তারপরে সিডি সিডি এর মান হচ্ছে a/√2। আমার লাগবে হচ্ছে আলফা কোণের মানটা। আলফা দেখো, আলফা হচ্ছে কোণ ডিবিসি, কোণ ডিবিসি, অর্থাৎ আমার এই কোণটা লাগবে, এটা হচ্ছে আলফা। তো দেখো আলফা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো যেহেতু লম্ব এবং অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের a/√2 আর অতিভুজ হচ্ছে এ। তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো এ আর এ কেটে দিলে আমাদের কি থাকে, 1/√2। আমরা জানি যে একমাত্র সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2। তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে আলফা হলো 45 ডিগ্রি। আমরা কিন্তু চিত্র থেকে সহজেই বের করে ফেলতে পারলাম যে আলফা হচ্ছে 45 ডিগ্রি। এবার সিম্পলি 45 ডিগ্রি মানটা এখানে বসাই দিলেই আমাদের অঙ্ক শেষ।
সুতরাং এসি রেখার যে সমীকরণ সেটা হবে x cos 45 প্লাস y sin 45 ইকুয়াল টু 7। আচ্ছা, এরপর দেখো cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 প্লাস y sin 45 ডিগ্রি এর মানও হচ্ছে 1/√2 ইকুয়াল টু 7। তারপর আমরা যদি এখানে √2 দ্বারা সবাইকে গুণ করে দিই, দেখো এখানে √2 রয়েছে, এখানেও √2 রয়েছে, আমরা সিম্পলি কি করতে পারি, সবাইকে √2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7√2। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আচ্ছা, তাহলে বলতে পারি যে এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, চলো এবার ম্যাট্রিক্স থেকে আসা এই কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের বলতেছে যে এই ম্যাট্রিক্সের ডি সমান 0। ডি মানে হচ্ছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দেওয়া আছে 0 এবং বলা আছে যে এক্স ওয়াই জেড এদের প্রত্যেকের মান শূন্য নয়, অশূন্য সংখ্যা। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত হবে? তো ফার্স্টে যেহেতু আমাদের বলা আছে যে এটার ডিটারমিনেন্ট হচ্ছে 0, তাহলে আমরা ম্যাট্রিক্স চিহ্ন বাদ দিয়ে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখতেছি 1 প্লাস এক্স 1, আর এখানে হচ্ছে 1 1 প্লাস ওয়াই 1, এখানে হচ্ছে 1 1 এবং 1 প্লাস জেড। তো এটার মান প্রশ্নে দেওয়া আছে 0। এখান থেকে দেখো আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি কিভাবে। আমরা নর্মালি যদি দুইটা কলাম অথবা দুইটা সারি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের দেখবে যে 0 চলে আসে। যেমন আমি যদি C2 আর C3 বিয়োগ করি তাহলে 1 - 1 0 আসে, আবার C1 C2 বিয়োগ করলে কিন্তু 1 - 1 0 আসে। আচ্ছা, একইভাবে আমরা কিন্তু সারি থেকেও বিয়োগ করতে পারি। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলেও 0 আসে, আবার এখানেও কিন্তু 0 আসে। তো আমি এখানে কলাম বিয়োগ করে দেখাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে আমরা করতেছি C1 থেকে C2 বিয়োগ করব। আমি এখানে যদি সাইড নোট দিয়ে দেই, তো ফার্স্টে আমরা করতেছি C1 মাইনাস C2 এবং বিয়োগ করে আমরা সেটা প্রথম কলামেই লিখে দিব। আচ্ছা, তো দেখো 1 প্লাস এক্স থেকে 1 বিয়োগ করলে কত হয়? x হয়। তাহলে আমরা এখানে x লিখে দিচ্ছি। তারপরে 1 থেকে এটা বিয়োগ করলে 1 - 1 কাটাকাটি যায়, থাকে -y, আর এখানে 1 - 1 করলে 0 চলে আসে। এরপর একইভাবে আমরা C2 থেকে C3 বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতেছি যে C2 মাইনাস C3, আর বিয়োগ করে আমরা এটা দ্বিতীয় কলামে বসিয়ে দিব, এজন্য এখানে C2 প্রাইম লিখলাম। আচ্ছা, তো 1 - 1 করলে আমরা পাচ্ছি 0, এটা থেকে 1 বিয়োগ করলে থাকতেছে y, এখানে থাকতেছে মাইনাস জেড, আর তৃতীয় সারিতে আমরা যা আছে তাই লিখে দিচ্ছি 1 প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। এবার কিন্তু আমরা যে কোনো একটা সারি অথবা মানে প্রথম সারি অথবা প্রথম কলাম বরাবর বিস্তৃতি করতে পারি। তো আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করতেছি, তাহলে ফার্স্টে আমরা কি নিব? x। তাহলে x নিলে সারি বাদ কলাম বাদ, এগুলো আর গুণন করতে হবে। তাহলে আমরা পাচ্ছি y প্লাস yz, এরপরে সূত্রের মাইনাস এই দুইটার গুণফল। দেখো 1 আর মাইনাস জেড গুণ করলে কি হয়? আবার মাইনাস জেড, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে x দ্বারা শেষ, এরপরে 0 যেহেতু এটাতে বিস্তৃতি করা লাগবে না, আমরা 1 দিয়ে বিস্তৃতি করব। তাহলে হচ্ছে +1, তাহলে কি হবে? সারি বাদ কলাম বাদ, এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড, তারপর সূত্রের মাইনাস 0 এবং y গুণ করলে কিন্তু জিনিসটা 0ই থাকে। আচ্ছা, ইকুয়াল টু 0। তো এবার আমরা সিম্পলি কি করতে পারি? এখানে x দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে xy প্লাস xyz প্লাস xz, আর এখানে থাকতেছে শুধুমাত্র yz ইকুয়াল টু 0। তারপর দেখো এখানে আমাদের 1/x 1/y 1/z আনার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই পাশে যে প্লাস xyz এসেছে এটাকে আমরা এই পাশে পাঠাতে পারি, তাহলে মাইনাস হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে xy প্লাস yz প্লাস xz ইকুয়াল টু হচ্ছে মাইনাস xyz। এরপর দেখো আমরা কি করতে পারি? সবাইকেই xyz দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে xy ভাগ xyz প্লাস yz ভাগ xyz প্লাস xz ভাগ xyz, আর ভাগ করে দেওয়ার ফলে এখানে কিন্তু -1 হয়ে যাবে। আচ্ছা, তো এবার বুঝতেই পারতেছো xy কাটাকাটি গেলে থাকতেছে 1/z প্লাস এখানে yz কাটাকাটি গেলে থাকতেছে 1/x। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1/x প্লাস এখানে থাকবে 1/y ইকুয়াল টু -1। তো প্রশ্নে কিন্তু আমাদের এইটার মানই বের করতে বলেছিল, এখন জাস্ট ফাইনালি আমি সাজিয়ে লিখে দিচ্ছি। তাহলে 1/x টাকে শুরুতে লিখব,
তো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু আমরা মানটা পেয়ে গেলাম -1। প্রশ্নে কিন্তু এই জিনিসটার মানই বের করতে বলেছিল, যেটা হচ্ছে -1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, চলো এবার ত্রিকোণমিতি থেকে আসা এই ম্যাথটা সলভ করি। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু z, এবং একই সাথে এটার মানও কিন্তু z দেওয়া আছে। তো যদি আমরা প্রথমটাকে 1 নাম্বার সমীকরণ দেই এবং দ্বিতীয়টায় বলা আছে যে x sec থিটা প্লাস y cosec থিটা ইকুয়াল টু, এটার মানও কিন্তু প্রশ্নে দেওয়া আছে z। তো এটাকে আমরা নাম দিচ্ছি 2 নাম্বার সমীকরণ। এখন তাহলে বলতেছে যে x, y এবং z এই তিনটার মান কিন্তু অসমান এবং এগুলো একটাও শূন্য নয়, সবগুলোই অশূন্য সংখ্যা। তাহলে sin 2 থিটাকে x, y ও z এর মাধ্যমে প্রকাশ করতে বলতেছে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এখানে আমাদের রয়েছে cos থিটা, এখানে রয়েছে sec থিটা, আবার এখানে sin, এখানে cosec। তো বুঝতেই পারতেছো, আমরা যদি 1 আর 2 গুণ করে দেই তাহলেই কিন্তু cos আর sec কাটাকাটি যায়। একইভাবে sin এবং cosec কাটাকাটি যাবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ গুণ করে দিব। তো আমরা প্রথমে কি করব, x cos থিটা দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি। তাহলে হবে x স্কয়ার cos থিটা ইন্টু sec থিটা। আচ্ছা, তারপর হবে প্লাস xy cos থিটা ইন্টু cosec থিটা, cos থিটা ইন্টু cosec থিটা, তারপরে প্লাস। তো এটা দিয়ে গুণ করা শেষ। এবার আমরা y sin থিটা দিয়ে সবাইকে গুণ করব। তাহলে পাবো xy sin থিটা ইন্টু sec থিটা, তারপর হচ্ছে প্লাস y স্কয়ার sin থিটা ইন্টু cosec থিটা, y স্কয়ার sin থিটা ইন্টু cosec থিটা। আচ্ছা, তো আমরা যেহেতু গুণ করতেছি তাহলে z আর z গুণ করলে এখানে লিখতে পারি z স্কয়ার। এরপর লক্ষ্য করো, এখানে আমরা কি বলেছিলাম শুরুতেই যে cos থিটা আর sec থিটা কিন্তু কাটাকাটি যায়, কারণ sec মানে হচ্ছে 1/cos, sec মানে হচ্ছে 1/cos। তাহলে cos আর 1/cos কাটাকাটি গেলে শুধুমাত্র x স্কয়ার থাকে, প্লাস এখানে হচ্ছে xy, তারপর দেখো রয়েছে cos থিটা, আর এখানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা। তাহলে এখানে লিখতেছি যে cos থিটা আর cosecকে আমরা লিখে দিলাম 1/sin থিটা, প্লাস একইভাবে এখানে xy ইন্টু sin থিটা রেখে দিচ্ছি, এই sec থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা। তারপরে প্লাস এখানে দেখো cosec মানে কি 1/sin, তাহলে sin এবং 1/sin কাটাকাটি গেলে থাকতেছে শুধুমাত্র y স্কয়ার ইকুয়াল টু হলো z স্কয়ার। আচ্ছা, তো আমাদের প্রশ্ন বলেছিল যে sin 2 থিটাকে xyz এর মাধ্যমে প্রকাশ করতে। তো আমরা এবার শুধুমাত্র sin cos গুলোকে এই পাশে রেখে দেই আর বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাই। আচ্ছা, তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় xy cos থিটা বাই sin থিটা প্লাস, দেখো এখানেও কিন্তু xy sin থিটা বাই cos থিটা। তো যেহেতু দুইটার মধ্যেই xy রয়েছে, তো আমরা একটা কাজ করতে পারি, একবারেই এই দুইটা থেকে xy কমন নিতে পারি। তাহলে কমন নিলে হবে cos বাই sin প্লাস sin বাই cos। আচ্ছা, আর এই যে প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, তারপরে যে এই এক্স ওয়াই আমরা যেহেতু কমন নিয়ে ফেলেছি তাহলে কিন্তু এটা এবার গুণ আকারে রয়েছে, এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, অর্থাৎ লাইনটা হবে জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ভাগ এক্স ওয়াই। আচ্ছা, এবার আমাদের কিন্তু দেখো এক্স ওয়াই জেড সবগুলো আলাদা হয়ে গেল। এবার এইটাকে আমাদের বানাতে হবে sin 2 থিটা, এখানে আমাদেরকে sin 2 থিটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে লসাগু করতে পারি। তো দেখো এখানে লসাগু করলে কি হবে, এখানে নিচে হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা, আর উপরে কি হবে, উপরে cos দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস এখানে sin নেই তাহলে sin দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা। আচ্ছা, আমাদের অঙ্কটা কিন্তু প্রায় শেষ। দেখতেই পাচ্ছ এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে আমাদের বানাতে হবে sin 2 থিটা। তো sin 2 থিটার সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা। তো এখানে শুধুমাত্র 2 নেই, আমরা যে কাজটা করব, আমরা উপরে আর নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারি, উপরে আর নিচে 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমাদের উপরে 2 থেকে গেল, আর নিচে দেখো 2 sin থিটা cos থিটা, এর সূত্র হচ্ছে sin 2 থিটা ইকুয়াল টু হলো
জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আমাদের অঙ্কটা প্রায় শেষ, এখন জাস্ট আমরা দুই পাশে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিলে কি হবে, উপরে চলে আসবে সাইন 2 থিটা, আর 2 একে 2 এটা নিচে চলে আসবে। আর এই যে এখানে রয়েছে এক্স ওয়াই, এটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। দুই পাশে জাস্ট উল্টিয়ে দিয়েছি। তো আমাদের শুধুমাত্র সাইন 2 থিটাকে বাম পাশে রাখতে হবে, এজন্য এই যে 2 ভাগ আছে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2xy ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এর মাধ্যমে কিন্তু আমরা সাইন 2 থিটাকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনটা অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। তো এখানে আমাদের y ইকুয়াল দেওয়া আছে টেন ইনভার্স 4x বাই রুট 1 মাইনাস 4x স্কোয়ার। তো দেখো এখানে যদি রুটটা না থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা হচ্ছে 2 টেন ইনভার্স x এর সূত্র, ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে রুট রয়েছে তাহলে আমাদেরকে নর্মালি চেইন রুলের সাহায্যেই ডিফারেন্সিয়েটটা করতে হবে। তো এখানে আমাদের y দেওয়া আছে, আমরা লিখতেছি যে dy বাই dx, দুই পাশে আমরা এখন ddx করে দিচ্ছি। তাহলে ddx অফ টেন ইনভার্স 4x বাই রুট 1 মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো টেন ইনভার্স এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি x, তাহলে ddx অফ টেন ইনভার্স x, আমরা জানি যে টেন ইনভার্স x কে ddx করলে হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা যেহেতু এটাকে x ধরেছি তাহলে এখানে এইটাকে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে কত হবে, উপরে হচ্ছে 16x স্কোয়ার আর নিচে দেখো স্কোয়ার করলে রুট থাকবে না, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার। আমরা কিন্তু বেসিক সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। টেন ইনভার্স x এটাকে আমরা x ধরে নিচ্ছি, টেন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন চেইন রুল কি ছিল, যেটাকে আমরা x ধরে নিব সেটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমরা কিন্তু এই পুরোটাকেই x ধরেছি, তো এবার এই পুরোটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো এটা যেহেতু ভগ্নাংশ, এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদেরকে u বাই v ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ddx অফ u বাই v সূত্রটা সবাই জানো, তারপর আমি এখানে সাইডে লিখে দিচ্ছি। ddx অফ u বাই v এর সূত্র ছিল নিচে হচ্ছে v স্কোয়ার, উপরে হলো v ddx অফ u, আচ্ছা v ddx অফ u মাইনাস u ddx অফ v। তো এটা ছিল আমাদের ddx অফ u বাই v এর সূত্র। আচ্ছা, তাহলে আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করি। এখানে সূত্র আমাদের কি বলতেছে যে হরকে স্কোয়ার করতে হবে। তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট থাকবে না, এটা হবে। এখানে আমাদের v ddx অফ u অর্থাৎ v যা আছে তাই রেখে দিলাম ইনটু u কে ddx করব। তো দেখো 4x কে যদি আমরা ddx করি তাহলে কি পাবো 4, এরপরে মাইনাস u যা আছে তা লিখে দিব। তো u হচ্ছে আমাদের 4x লিখে দিলাম ইনটু ddx অফ v। তো v মানে বুঝতেই পারতেছো নিচেরটা, এই যে রুট 1 মাইনাস 4x স্কোয়ার। তো এইটাকে যদি আমরা ddx করি তাহলে আমরা কি পাবো, দেখো আমরা জানি যে রুট এক্স কে ddx করলে হয়, এখানে যদি আমি সাইডে লিখে দিই যে ddx অফ রুট এক্স, এইটার সূত্র ছিল 1 বাই 2 রুট এক্স। তো এখানেও কিন্তু তাই রয়েছে যে রুট এ পুরোটাকে আমরা এক্স বলতেছি, রুটের ভিতরেরটাকে, তাহলে রুট এক্সকে ddx করলে হবে 1 বাই 2 রুট ওভার অফ এক্স। আচ্ছা, আমি এখানে একটু ছোট করে লিখতেছি 1 মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, তো এরপরে দেখো রুটের ভিতরেরটাকে কিন্তু আমরা x ধরেছি, তো এটা কিন্তু x না, এজন্য রুটের ভিতরেরটাকে আবারও করতে হবে। তো এখানে 1 কে করলে হবে 0, তারপরে মাইনাস 4x স্কোয়ারকে ddx করলে আমরা পেয়ে যাব 8x। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েট করা এক লাইনে হয়ে গেল, এবার জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, তাহলে এখানে নিচে যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে, দেখো লসাগু করলে 1 এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। আর এই জিনিসটাকে আমরা নিচে না লিখে একবারে উল্টিয়ে কিন্তু উপরেই লিখে দিতে পারি। আচ্ছা, তারপরে ইনটু এখানে আমাদের থাকতেছে 4 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার
আর নিচে 1 মাইনাস 4x², তারপরে মাইনাস। আচ্ছা, এইখানে দেখো আমরা 2 এবং 8 কাটাকাটি করলে 4 লিখতে পারি। তাহলে কত হয় দেখো, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে 4x আর 4x গুণ করলে আমরা লিখতে পারি 16x²। 4x আর এই যে 4x গুণ করলে লিখতে পারি 16x²। আর নিচে আমাদের যা ছিল তাই লিখে দিচ্ছি, √1 মাইনাস 4x²। আচ্ছা, এরপরে এখানে আমরা সিম্পলি এখন দেখো যে এই দুইটা কিন্তু কাটাকাটি যায়, আমরা এখন এই দুইটা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে 1/16 মাইনাস 4, অর্থাৎ 1 আর এখানে একটা 1 প্লাস থাকবে, হ্যাঁ 1/1 প্লাস 12x²। আচ্ছা, তারপরে ইনটু, দেখো এবার কিন্তু এইটা প্লাস এইটা, নিচে কিন্তু কিছু নেই, এইটা যোগ এইটা, তো এখানেও ভগ্নাংশ আমাদেরকে আবারও লসাগু করতে হবে। তো লসাগু হচ্ছে রুটের ভিতরে যে এই রাশিটা লসাগু হচ্ছে, তাহলে এখানে √1 মাইনাস 4x², তাহলে এর সাথে এটা গুণ হবে। তো দেখো রুট আবার এটা দুইটা জিনিস যদি আমরা গুণ করে দেই, অর্থাৎ √a ইন্টু √a করি, তাহলে কিন্তু গুণফলটা শুধু a হয়ে যায়, রুট থাকে না। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু 1 মাইনাস 4x², তারপরে প্লাস এই যে এখানে 16x² ছিল সেটা লিখে দিলাম, 16x²। আচ্ছা, তারপর এখানে আমাদের থাকতেছে 1/1 প্লাস 12x² ইন্টু, এখানে 4 দ্বারা যদি গুণ করে দেওয়া হয় তাহলে 4 একে 4 মাইনাস 4 4-এ 16x² প্লাস 16x²। আর নিচে যা আছে তাই লিখে দিচ্ছি, √1 মাইনাস 4x²। আচ্ছা, আমাদের অঙ্কটা কিন্তু প্রায় শেষ। এখন দেখো যে প্লাসের 16x² আর মাইনাসের 16x² কাটাকাটি যায়, তাহলে থাকে উপরে শুধুমাত্র 4, আর নিচে আমাদের থাকতেছে এই দুইটা রাশি। তাহলে এখানে 1 প্লাস 12x², তার সাথে লিখতে পারি √1 মাইনাস 4x²। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এবার দেখো 5 নম্বর অঙ্কে আমাদের বলতেছে যে একটি গোলাকার পানির ফোঁটার বৃদ্ধির হার 13 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তো বুঝতে পারতেছো এখানে আমাদের অ্যাকচুয়ালি আয়তন বৃদ্ধির হার দেওয়া আছে, সেন্টিমিটার কিউব যেহেতু, তো এটাকে আমরা বলতে পারি dv/dt। আয়তন বৃদ্ধির হার দেওয়া আছে 13 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এরপরে বলা হচ্ছে যে এর ব্যাস, অর্থাৎ ব্যাস মানে আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r, এর মান দেওয়া আছে 34 সেন্টিমিটার। তাহলে জিজ্ঞেস করেছে যে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত। ক্ষেত্রফল বৃদ্ধির হার অর্থাৎ প্রশ্নে dA/dt এর মানটা জানতে চেয়েছে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের রয়েছে আয়তন, এখানে রয়েছে ক্ষেত্রফল। তো অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র জানা লাগবে। একটা হচ্ছে গোলকের আয়তন বের করার সূত্র, যেটা হচ্ছে 4/3 পাই r কিউব, এবং আরেকটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটার সূত্র হচ্ছে 4 পাই r², যেখানে r মানে হচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তো এবার দেখো ভি এর সূত্র আমরা জানি, আমাদেরকে ভি কে টি এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি dv/dt। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে 4/3 পাই এই পুরোটাই কিন্তু ধ্রুবক, 4/3 পাই এটা হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র চলক হচ্ছে r। তাহলে আমরা এখানে একমাত্র r কিউব এটাকেই ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে। আমরা একমাত্র এখানে r কিউবকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, তো তাহলে আমরা যদি এবার ডিফারেন্সিয়েট করে দেই, এখানে 4/3 পাই থাকতেছে ইন্টু r কিউবকে করলে আসে 3r², কিন্তু আমরা করতেছি টি এর সাপেক্ষে। তাহলে যেহেতু আমরা r কে টি ধরেছি, সেজন্য কি করতে হবে, চেইন রুল অনুযায়ী আবার লিখতে হবে dr/dt। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারতেছি যে dv/dt সমান এটা। এরপরে আমরা জানি যে dv/dt এর মানটা প্রশ্নে দেওয়া ছিল, dv/dt এর মান দেওয়া ছিল 13 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তো এটার মান বসিয়ে দিচ্ছি 13 ইকুয়াল টু, এখানে দেখো 3 এবং 3 কাটাকাটি যায়, থাকে আমাদের 4 পাই r² ইন্টু dr/dt। তো এখানে আমাদের r এর মানটা কিন্তু না বসালেও চলবে, আমরা এখানে r এর জায়গায় আপাতত r ই লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা একটা মান পেয়ে যাই, সেটা হচ্ছে dr/dt সমান সমান, এই যে এটা গুণ আছে এপাশে গেলে কি হবে, ভাগ। তাহলে লিখতে পারি dr/dt সমান 13 ডিভাইডেড বাই 4 পাই r²।
আচ্ছা, তো আমরা এই মানটা পেলাম। আমাদের প্রশ্নে বের করতে বলেছিল যে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত। এখন আমরা জানি যে a সমান 4πr²। তাহলে এটাকেও আগের মতোই টি এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। তাহলে dA/dt ইকুয়াল টু, দেখো আগেই বলেছি 4π হচ্ছে ধ্রুবক, তাহলে 4π থেকে যাবে। আমরা শুধুমাত্র ডিটি করব r²কে, এই যে r²কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, এরপরে যে dA/dt এর মানটা আমরা জানি না, প্রশ্নে এটার মানে বের করতে বলেছে, ইকুয়াল টু 4π ইন্টু ddt অফ r²। তো দেখো r²কে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দেই তাহলে কত হবে? এটা হবে 2r। তাহলে আমরা লিখে দিচ্ছি 2r, কিন্তু যেহেতু টি এর সাপেক্ষে করতেছি এজন্য কিন্তু আবার আমাদেরকে dr/dt লিখতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা লিখতে পারি যে 4π ইন্টু 2r, এবং দেখো আমরা কিন্তু আগেই dr/dt এর মানটা বের করেছিলাম, যার মান হচ্ছে 13/4πr²। তো এই জিনিসটা আমরা কিন্তু এবার এখানে বসিয়ে দিতে পারি। তাহলে 13/4πr²। তো দেখতেই পাচ্ছ 4π কাটাকাটি যায়, এবং r² কাটলে নিচে থাকতেছে শুধু r। আচ্ছা, তাহলে কিন্তু আমরা কাটাকাটি করে খুবই সিম্পলিফাই আকারে নিয়ে আসতে পারতেছি। এরপর আমাদের থাকতেছে যে 13 দুগুণে 26, 26 নিচে হচ্ছে r। আচ্ছা, এখন আর এর মান কত? দেখো প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে ব্যাস হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 34/2 অর্থাৎ 17 সেন্টিমিটার। তাহলে আর এর মানটা হচ্ছে 17। তাহলে এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার। আচ্ছা, তাহলে আমি এখানে যদি একবারে উত্তরটা লিখে দেই, এটা হচ্ছে dA/dt ইকুয়াল টু 26/70। আমরা চাইলে এখানে ভাগ করে দশমিক মানটাও নিয়ে আসতে পারি। তো আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। আর এর এককটা হবে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেনটা বহুপদী থেকে এসেছে, চলো এটা সলভ করি। প্রশ্ন আমাদের বলতেছে যে 3b³ প্লাস 3a² c প্লাস 3ac² ইকুয়াল 9abc হলে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা, অর্থাৎ এই যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়কে ধরতেছি আলফা বিটা। তো আমাদেরকে যে মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ আলফা ও বিটার মাঝে সম্পর্ক বের করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ফার্স্টে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b/a এবং আলফা বিটা ইকুয়াল c/a। আচ্ছা, এরপর প্রশ্নে আমাদের যে রাশি দেওয়া ছিল সেটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে 3b³ প্লাস 3a² c প্লাস 3ac² ইকুয়াল 9abc। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এবিসি রয়েছে। আমাদেরকে যেহেতু আলফা আর বিটার মাঝখানে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে এবিসি এর জায়গায় আলফা বিটা নিয়ে আসতে হবে। তো আমরা নিয়ে আসতে পারি একমাত্র এগুলোর মাধ্যমে। যেমন আমাদের এখানে রয়েছে b³, আমরা যদি b/a এই ফরম্যাটটা নিয়ে আসতে পারি তাহলে সেখানে কিন্তু আমরা আলফা বিটা বসাতে পারবো। আচ্ছা, তো b/a আনার জন্য আমাদেরকে অবশ্যই a³ দিয়ে ভাগ করতে হবে, তাহলে b/a হোল কিউব আসবে, সেখানে আমরা a মানটা বসাতে পারবো। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো এখন সবাইকেই a³ দিয়ে ভাগ করে দিব। তাহলে 3 এখানে ভাগ করতেছি b³/a³ প্লাস এখানেও আমরা a² c কে a³ দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানেও ac² এটাকে ভাগ করতেছি a³ দিয়ে, ইকুয়াল 9abc ভাগ হচ্ছে a³। আচ্ছা, তো এবার লক্ষ্য করো এই পাশে আমাদের যে b³/a³ রয়েছে এটাকে আমরা বলতে পারি b/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে দেখো a² আর a³ কাটাকাটি করলে নিচে একটা a থাকে, অর্থাৎ লেখা যায় c/a প্লাস 3 ইন্টু এখানে দেখো a আর a³ কাটাকাটি করলে কি হয়? নিচে হয় a², অর্থাৎ c²/a², সেটাকে আমরা লিখতে পারি c/a হোল স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানেও a আর a³ কাটাকাটি করলে কিন্তু নিচে a² থাকে, অর্থাৎ এখানে আমাদের দুইটা a থাকে। তো আমরা কি করতে পারি? b এর নিচে একটা a দিতে পারি এবং c এর নিচে একটা a দিতে পারি। a² না লিখে আমরা জাস্ট দুইবার a লিখেছি। আচ্ছা, এবার কিন্তু আমরা খুব সহজে মানগুলো বসাতে পারি। তাহলে দেখো এই যে b/a আলফা প্লাস বিটা ছিল মাইনাস b/a এর মান, তাহলে মাইনাসটাকে যদি এই পাশে পাঠানো হয় তাহলে b/a এর মান হবে মাইনাস
আলফা প্লাস বিটা, বি বাই এ তার মান হবে মাইনাস আলফা প্লাস বিটা, তার উপরে রয়েছে হোল কিউব, এরপরে প্লাস 3 ইন্টু সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা, সি বাই এ মানে হচ্ছে আমাদের আলফা বিটা। আচ্ছা, তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি আলফা বিটা প্লাস 3 ইন্টু, আবারও দেখো সি বাই এ হোল স্কোয়ার, তো সি বাই এ এর মান ছিল আলফা বিটা, তাহলে এটাকে স্কোয়ার করলে লিখতে পারি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল 9 ইন্টু বি বাই এ, বি বাই এ এর মানটা কত হবে মাইনাস আলফা প্লাস বিটা, বি বাই এ তার মানটা হবে, আগে শুরুতে কিন্তু মাইনাস চলে আসবে, তো আমি লিখতেছি শুরুতে মাইনাস 9 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু সি বাই এ যার মান হচ্ছে আলফা বিটা। আচ্ছা, তো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এরপর সাজিয়ে লিখতেছি, দেখো যে মাইনাসকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু শুরুতে মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 3 আলফা বিটা প্লাস 3 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আর আমরা একটা কাজ করতে পারি, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে প্লাস 9 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আচ্ছা, এরপর দেখো সবার মধ্যেই যেহেতু 3 কমন রয়েছে, আমরা কিন্তু সবাইকে 3 দিয়ে ভাগ করে দিতে পারি। আর শুরুতে যেহেতু মাইনাস রয়েছে, তো আমরা একবারে 3 দিয়ে ভাগ না করে সবাইকে -3 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের কাছে থাকবে আলফা কিউব মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস, যেহেতু -3 দিয়ে ভাগ করতেছি তাহলে এখানে হচ্ছে -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো আমরা যদি এইটা এবং এইটাকে একসাথে লিখি তাহলে কিন্তু আমাদের সূত্র হয়ে যায়, এই যে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সূত্র হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, আর বাকি যেগুলো হচ্ছে মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 0। তো এবার আমাদের কাছে 4টা রাশি চলে আসছে, 4টা পদ, তো আমরা কি করতে পারি, এবার প্রথমটা আর তৃতীয়টা কমন নিতে পারি। তো দেখো এখান থেকে আর এখান থেকে আলফা কমন যায়, তাহলে আমাদের থাকতেছে আলফা স্কোয়ার মাইনাস বিটা। একইভাবে দ্বিতীয় আর চতুর্থটা থেকে বিটা কমন যায়, তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস বিটা কমন নিই, দেখো আমাদের কিন্তু প্রথমে আলফা স্কোয়ার নিয়ে আসতে হবে, প্রথমে আলফা লাগবে, তো প্রথমে আলফা আনতে চাইলে এই যে এখান থেকে মাইনাস বিটা কমন নিতে হবে, তো আমরা মাইনাস বিটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে আলফা স্কোয়ার। আর এখান থেকে দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, বিটা কিউব থেকে বিটা কমন নিলে থাকতেছে বিটা স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখানে ছোট একটা মিস্টেক করেছি, দেখো এখানে আমাদের বিটার মধ্যে স্কোয়ার ছিল, এখানে বিটার মধ্যে স্কোয়ার হবে, তাহলে কিন্তু দেখো বিটা স্কোয়ার কমন যায়, আমাদের এখান থেকে কমন যায় বিটা স্কোয়ার, তো যদি বিটা স্কোয়ার কমন নেই তাহলে থাকে আলফা স্কোয়ার, আর 3টা বিটা থেকে 2টা বিটা কমন নিলে এখানে একটা বিটাই থাকবে। তো আশা করি কমন না ওটা বুঝতে পেরেছো। তো আমাদের কিন্তু দেখো যে এইটা এবং এটা মিলে গেছে, সুতরাং আলফা স্কোয়ার মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তো যেহেতু দুইটা রাশির গুণফল 0, সুতরাং আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল 0 অথবা আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা স্কোয়ার ইকুয়াল বিটা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা ইকুয়াল বিটা স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের মূলদ্বয়ের মাঝখানে সম্পর্ক, আলফা এবং বিটার মাঝখানে সম্পর্ক। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 7 নম্বর ম্যাথটা কনিক থেকে এসেছে, চলো এটা সলভ করি। তো প্রশ্নে আমাদের বলতেছে যে এই সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করো এবং নাভিলম্বের সমীকরণ বের করো। তো নাভিলম্ব বলতে বোঝায় উপকেন্দ্রিক লম্ব, এটা বোঝাচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো এখান থেকে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা এটাকে যদি আদর্শ আকারে প্রকাশ করতে চাই, আমরা কি করব, এই যে এক্স গুলো থেকে কমন নিব, এরপরে ওয়াই থেকে কমন নিব। তো দেখতেই পাচ্ছ এখানে এক্স থেকে আমাদের 4 কমন যায়, আমরা অলওয়েজ এক্স স্কোয়ারের সহগটাই কমন নিব, তাহলে এখানে 4 কমন গেলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 2x। একইভাবে যদি আমরা এখান থেকে ওয়াই স্কোয়ারের সহগটা 5 কমন নেই, তাহলে ওয়াই স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হবে। 20 থেকে 5 কমন নিলে 20/5 4 থাকে 4y। আচ্ছা, আর এই যে -36 এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিতে পারি। তো আশা করি কমন নেওয়াটা বুঝতে পেরেছো। তো কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে সূত্র বানাবো। আচ্ছা,
তাহলে সূত্র বানানোর জন্য দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা যদি এখানে 1 যোগ করি তাহলেই কিন্তু এখানে সূত্র হয়ে যায়। একইভাবে এখানে রয়েছে মাইনাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখতে পারি 2ab, অর্থাৎ বি মানে হচ্ছে 2, তাহলে প্লাস বি স্কোয়ার। এর ফলে দেখো এখানেও কিন্তু আমাদের সূত্র হয়ে গেল ইকুয়াল টু 36। তো সূত্র মিলাতে গিয়ে আমরা কিন্তু এখানে অতিরিক্ত 4 একে 4 এবং মাইনাস এটা হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 5 20। তো দেখো আমরা কি করেছি, এখানে 4 যোগ করেছি, এজন্য এই ডান পাশে আমাদেরকে 4 যোগ করতে হবে, এবং আমরা এই পাশে কি করেছি 4 5 20 বিয়োগ করেছি, এজন্য ডান পাশেও 20 বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা বাম পাশে যে জিনিসগুলো অতিরিক্ত নিয়ে আসব সেগুলো ডান পাশেও করতে হবে। এখানে আমরা -20 নিয়ে এসেছিলাম, এজন্য এখানেও কি -20 করে দিয়েছি। আচ্ছা, তাহলে 4 ইন্টু এটাকে আমরা লিখতে পারি x - 1 এর হোল স্কোয়ার, -5 এটাকে আমরা লিখতে পারি y + 2 এর হোল স্কোয়ার। তারপর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 40 -20 করলে থাকতেছে 20। তো আমরা জানি যে আদর্শ ইকুয়েশনে এখানে 1 বানাতে হয়, এজন্য আমরা সবাইকে 20 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো 4/20 করলে নিচে কিন্তু আমাদের 5 থাকে, সবাইকে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে থাকতেছে 5 মাইনাস, এখানেও যদি আমরা 20 দিয়ে ভাগ করে দেই তাহলে 20 আর 5 কাটাকাটি করলে থাকে 4 ইকুয়াল টু 1। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু মাঝখানে মাইনাস এসেছে তাহলে এটা হলো অধিবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। যদি মাঝখানে প্লাস আসতো তাহলে বুঝতে পারতাম সেটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, তো আমাদের বলেছিল যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে, তো এটা করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই উৎকেন্দ্রিকতার মানটা জানা লাগবে, ই এর মানটা জানা লাগবে। তো এটা বের করার সূত্র হচ্ছে √1 প্লাস, কখনো হয় a²/b², আবার কখনো b²/a² হয়। তো মনে রাখবে এখানে সর্বদাই আরক্ষের মানটা নিচে বসে। তো একটা হচ্ছে আরক্ষ, একটা হলো অনুবন্ধী অক্ষ। দেখো এখানে x এর আগে কি আমাদের প্লাস, তাহলে x হচ্ছে আমাদের আরক্ষ, y এর আগে মাইনাস, তাহলে y হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ। তো মনে রাখবে সর্বদাই যেটা আরক্ষ, যেটা পজিটিভ, সেইটা নিচে বসে। আরক্ষের এই সংখ্যাটা সর্বদাই কি বসে, নিচে বসে। তাহলে নিচে হচ্ছে আমাদের 5 আর এখানে হচ্ছে আমাদের 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের 5, এখানে হচ্ছে 5 + 4, তো 5 + 4 করলে আমরা পেয়ে যাচ্ছি 9, 9 কে রুট করলে হবে 3, আর 5 কে রুট করলে নিচে √5 থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার মান। এবার উপকেন্দ্রিক লম্ব বের করার সূত্র আমরা জানি x ± ae। তো দেখো এখানে কিন্তু আমাদের শুধু x নেই, এখানে রয়েছে x - 1, তাহলে আমাদেরকে লিখতে হবে x - 1 ± ae। আচ্ছা, তো a কোনটা, a মানে হচ্ছে দেখো এটা হলো আমাদের a স্কয়ার, এটা হচ্ছে আমাদের a স্কয়ার, তাহলে a মানে হলো √5, a মানে হচ্ছে √5 ইন্টু e হচ্ছে 3/√5। তাহলে আমরা √5 এবং √5 কেটে দিলে থাকতেছে x - 1 +-3। আচ্ছা, তো আমরা চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারি, অথবা এটাকে আরো একটু সিম্পলিফাই করতে পারি। আমরা ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি যে প্লাস মান নিচ্ছি, আমরা প্রথমে প্লাস মান নিচ্ছি অর্থাৎ x - 1 = 3, এবং আরেকবার মাইনাস মান নিচ্ছি অর্থাৎ x - 1 = -3। তাহলে দেখো এখানে +3 কে এই পাশে নিয়ে আসলে কি হবে, -3। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম x - 4 = 0, এবং এখানে দেখো -3 কে নিয়ে আসলে কি হবে, +3। তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ পেলাম x + 2 = 0। তো এই দুটি হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কিন্তু দুইটাই হয়, উপবৃত্তে আর অধিবৃত্তে দুইটা হয়। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 8 নম্বর এমসিকিউতে আমাদের একটি চিত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেখানে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r। তো প্রশ্নে বলতেছে f of θ = x/r। তো দেখো x মানে হচ্ছে ভূমি, r মানে হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কার সূত্র, এটা হচ্ছে cos θ এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে x/r = cos θ। আমরা কিন্তু এটা খুব সহজেই লিখতে পারি। অর্থাৎ প্রশ্নে আমাদের দেওয়া আছে f of θ = cos θ। আচ্ছা, তো আমাদের f of θ পেয়ে গেলাম, এবার লাগবে f of 2θ।
তাহলে এফ অফ টু থিটা এর মান হবে জাস্ট থিটা এর জায়গায় টু থিটা বসিয়েছি, এখানেও তাই করতে হবে, তাহলে হচ্ছে কস টু থিটা। আচ্ছা, তো এবার আমাদেরকে যেটা সমাধান করতে বলতেছে সেটা হচ্ছে 1/f অফ টু থিটা অর্থাৎ 1/cos টু থিটা মাইনাস 1/f অফ থিটা অর্থাৎ cos থিটা ইকুয়াল টু। তো এটা আমরা সমাধান করব। তো আমরা সিম্পলি ফার্স্টেই লসাগু করতে পারি। লসাগু করলে এখানে cos টু থিটা ইন্টু cos থিটা, এখানে হবে cos থিটা মাইনাস cos টু থিটা, আচ্ছা, ইকুয়াল হচ্ছে 2। তো এরপরে আমরা কি করতে পারি, cos থিটা মাইনাস cos টু থিটা ইকুয়াল, এই যে এই পাশে ভাগ রয়েছে এই পাশে পাঠালে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 cos টু থিটা ইন্টু cos থিটা। তারপর দেখো এখানে কিন্তু আমরা চাইলে 2 cos a cos b এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আর এখানে আপাতত যা আছে তাই লিখে দিচ্ছি, cos থিটা মাইনাস cos টু থিটা। তো এখানে 2 cos a cos b সূত্র অ্যাপ্লাই করলে আমরা জানি 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের cos থিটা মাইনাস cos টু থিটা ইকুয়াল, তো দেখতে পাচ্ছ এখানে আমরা পাচ্ছি cos থ্রি থিটা প্লাস এখানে হচ্ছে শুধুমাত্র cos থিটা। আচ্ছা, তো এবার কিন্তু আমরা দুই পাশ থেকে cos থিটা কেটে দিতে পারি। এরপর এই যে মাইনাস cos টু থিটা রয়েছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে cos থ্রি থিটা প্লাস cos টু থিটা, তাহলে কিন্তু এক পাশে 0 হয়ে যাবে। এবার ফাইনালি আমাদেরকে cos c প্লাস cos d এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্র ছিল 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ যোগ করলে হবে 5 থিটা বাই 2 ইন্টু ছিল cos c মাইনাস d ভাগ 2, তো এখানে বিয়োগ করলে আমরা পাবো শুধু থিটা বাই 2 ইকুয়াল 0। তো যেহেতু দুইটা রাশির গুণফল 0 আমরা লিখতে পারি যে সুতরাং cos 5 থিটা বাই 2 সমান 0, অথবা আরেকটা হচ্ছে cos থিটা বাই 2 সমান 0। আর এখানে 2 লিখতেছি না কারণ 2 পাঠিয়ে দিলে তো এই পাশে 0ই হয়ে যায়। আচ্ছা, তো আমরা জানি যে cos x এর মান যদি 0 হয় তাহলে x এর মানটা ছিল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তো আমাদের শুধু থিটা এর মান লাগবে, এজন্য এই পাশে 5/2 এ পাশে পাঠিয়ে দিলে কি হবে 2/5। তো যদি আমরা এখানে দেখো আমি একবারে করতেছি, এই 5/2 কে এই পাশে পাঠালে হবে 2/5, তাহলে 2 আর 2 কাটাকাটি গেলে থাকতেছে শুধুমাত্র পাই/5। একইভাবে যদি আমরা এখান থেকে লিখতে চাই তাহলে হচ্ছে থিটা/2 সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই/2। তো এটা তো খুবই সিম্পল, দেখো দুই পাশ থেকেই 2 কাটাকাটি যায়, তাহলে থিটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার প্রশ্নে কিন্তু আমাদের একটি ব্যবধি দেওয়া ছিল, সেটা হচ্ছে যে থিটা এর মান মাইনাস পাই থেকে বড় এবং প্লাস পাই এর সমান অথবা ছোট। তো এই জন্য আমাদেরকে এন এর মানগুলো বসিয়ে এখান থেকে এক্স্যাক্ট মান বের করতে হবে। যে এখানে এন মানে কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সবগুলোই। তো আমরা যদি ফার্স্টে এন এর মান 0 ধরে নেই তাহলে এন ইকুয়াল টু পাচ্ছি পাই/5। আচ্ছা, তারপরে যদি আমরা এন এর মানটা প্লাস 1 ধরে নেই, তো 1 ধরলে কত হবে 2 প্লাস 1 3 পাই/5, এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য। আচ্ছা, তারপর একইভাবে যদি আমরা এন এর মানটা 2 ধরে নেই তাহলে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 1 5 পাই/5, তাহলে কিন্তু আমরা 5 কেটে দিয়ে শুধুমাত্র পাই লিখতে পারি। তো আমাদের কিন্তু প্রশ্ন বলেছিল যে থিটার মানটা পাই অথবা পাইয়ের চেয়ে ছোট, তো এটাও কিন্তু আমরা নিতে পারবো। আচ্ছা, তো বুঝতেই পারতেছি এর বেশি যাওয়া লাগবে না, কারণ 3 যদি নেই তাহলে মানটা বড় হয়ে যাবে, সেগুলো গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তাহলে এবার এর মধ্যে যদি আমরা এবার নেগেটিভ সংখ্যা বসাই অর্থাৎ -1 বসাই তাহলে -2 প্লাস 1 কত আসে -1, অর্থাৎ -পাই/5। এখান থেকে আমরা পাচ্ছি -পাই/5। এরপর যদি আমরা -2 বসাই তাহলে -4 প্লাস 1 অর্থাৎ -3, এখান থেকে পাচ্ছি -3, তাহলে আমাদের থিটা এর মান হলো -3π/5। এটাও কিন্তু গ্রহণযোগ্য। কিন্তু আমরা যদি এবার n এর মানটা 3 বসিয়ে দিই, দেখো আমরা যদি এবার n এর মানটা -3 বসাতে চাই
তাহলে কত হয় -6 প্লাস 1। আমি এখানে করে দেখাচ্ছি, -3 বসালে কত আসে, -6 প্লাস 1 অর্থাৎ -5। তো 5 কেটে গিয়ে আমাদের হয় -পাই। তো প্রশ্নে কিন্তু বলেছিল যে থিটা এর মানটা -পাই থেকে বড় হতে হবে, অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এই যে এটার ক্ষেত্রে আমরা এই 5টা মান পাচ্ছি। একইভাবে যদি আমরা এবার এইখানে n এর মানটা বসাই, যদি আমরা এখানে n এর মানটা ফার্স্ট অফ অল 0 বসাই, তাহলে থিটা কত আসে, থিটা আসে পাই। আচ্ছা, তো প্রশ্নে বলেছিল যে পাই গ্রহণযোগ্য। তাহলে দেখো 0 বসালে এটা পেয়েছি। আমরা যদি এরপরে +1 অথবা -1 বসাই, তাহলে মানটা কিন্তু আসবে না। যেমন +1 বসালে কত আসে, 2 + 1 3 পাই। 3 পাই কিন্তু গ্রহণযোগ্য না। আবার যদি আমরা -1 বসাই, তাহলে -2 + 1, এখানে যদি আমি করে দেখাই, -1 বসালে থিটা এর মানটা আসবে -2 + 1 অর্থাৎ -1 × পাই, অর্থাৎ পাই আসবে। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। প্রশ্ন বলেছিল পাই থেকে বড় হতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা শুধু একটা মানই পাচ্ছি, সেটা হচ্ছে থিটা সমান সমান পাই, যেটা আমরা এখানেও পেয়েছিলাম। তাহলে ফাইনালি যদি আমি এখানে অ্যান্সারটা লিখে দিতে চাই থিটা এর মান, তাহলে নেগেটিভ সংখ্যাগুলো যদি আগে লিখতে চাই, দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, প্লাসের পাই পেয়েছি, তারপরে +π/5 এবং -π/5, অর্থাৎ প্লাস মাইনাস লিখতে পারি। তাহলে +-π/5 এবং আরেকটা হচ্ছে +-3π/5। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি +-3π/5। তাহলে আমাদের থিটা এর মান হচ্ছে এই 5টা, 4টা আর একটা 5টা। তো এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনে আমাদের বলতেছে যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি গাছের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত ধরে একজন লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। তো এই জিনিসটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখো এই পাশে আমাদের যে বিসি রয়েছে এটা হচ্ছে ভূমি, এই এবিটা হচ্ছে আমাদের গাছের একটি অংশ, এবং এই যে এসি, এসি হচ্ছে আমাদের দড়ি, যে দড়ির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তো একজন লোক গাছের একটা প্রান্তে, তাহলে দেখো দড়ির একটা প্রান্ত কিন্তু গাছের সাথে বাঁধা আছে, আর আরেকটা প্রান্ত ধরে একজন লোক একটা নির্দিষ্ট বল প্রয়োগে টানতেছে। তো আমরা ধরে নিচ্ছি যে সেই বলের মানটা হচ্ছে এফ, অর্থাৎ ব্যক্তিটা দড়িটাকে এফ বল প্রয়োগে এদিক বরাবর টানতেছে, এবং ধরে নিচ্ছি যে এই এফ বলটা আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো প্রশ্নে আমাদের বলতেছে যে গাছটির কোন স্থানে দড়ি বাঁধলে তা লোকটির পক্ষে উল্টিয়ে ফেলা সম্ভব হবে। তো আমরা এই জন্য ধরে নিয়েছি যে গাছটির গোড়া থেকে এক্স মিটার উপরে যদি আমরা এইখানে দড়ি বাঁধি, তাহলে লোকটির পক্ষে গাছটিকে উল্টে ফেলা সম্ভব হবে। আর দেখো গাছটিকে যদি আমরা উল্টাতে চাই, তাহলে এখানে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে মোমেন্ট বের করার সূত্র হচ্ছে আমাদের যে প্রয়োগকৃত বল রয়েছে সেই বল ইনটু আমাদের এই যে এই বিন্দু থেকে বলের লম্ব দূরত্ব। এজন্যই কিন্তু আমরা বিন্দু থেকে মানে গাছের গোড়াটি থেকে দড়ির উপর একটা লম্ব টেনেছি, লম্বটা হচ্ছে বিডি। আচ্ছা, তাহলে আমাদের সূত্র ছিল বল ইনটু এই বিন্দু থেকে দড়ির লম্ব দূরত্ব, যেটা হচ্ছে বিডি। তো আমরা এখানে লিখতে পারি এফ ইনটু বিডি। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের যে বিডিসি এসেছে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা বিডি এর মানটা চাইলে রিপ্লেস করতে পারি। আমরা দেখো যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি এটা কিন্তু লম্ব, আর এই যে সমকোণ, তাহলে বিসি হচ্ছে আমাদের অতিভুজ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সমান লম্ব, লম্ব হচ্ছে বিডি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে আমাদের বিসি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ বিডি সমান সমান আমরা লিখতে পারি বিসি ইন্টু সাইন থিটা। এখান থেকে যদি আমি বলি যে বিডি, তাহলে বিডি সমান সমান লেখা যায় বিসি ইন্টু সাইন থিটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে বিডি এসেছে এটার জায়গায় আমি লিখে দিচ্ছি বিসি সাইন থিটা। এরপর দেখো আমরা কিন্তু বিসি এর মান জানি না, আমরা জানি হচ্ছে এবি এর মান। এবি হচ্ছে দড়ির দৈর্ঘ্য, যেটা হচ্ছে 20 মিটার। তো আমরা এখন এবি বের করার চেষ্টা করব। তো আমরা বিসি জানি, বিসি এসেছে, এবং এবি জানি, এবি না অ্যাকচুয়ালি এসি। আচ্ছা দেখো এবার যে বিসি আর এসি এর মাঝখানে আমাদের সম্পর্ক লাগবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এবার নিতে পারি কস থিটা। এখানে যদি লিখি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এসি।
তো এবার এখান থেকে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল টু এসি কস থিটা। তো এসি নিয়ে আসার কারণ হচ্ছে এসি এর মান আমরা জানি 20 মিটার, অর্থাৎ বিসি সমান সমান লেখা যায় 20 কস থিটা। এটাই আমরা এখানে লিখে দিচ্ছি, এফ ইন্টু এখানে লিখতে পারি 20 কস থিটা। বিসি এর মানটা হচ্ছে 20 কস থিটা, আর আগে থেকে আমাদের ছিল সাইন থিটা। তো আমাদের যেহেতু সাইন থিটা কস থিটা গুণ আকারে এসেছে, আমরা লিখতে পারি যে এফ ইন্টু 10 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। 20কে ভেঙে 10 গুণ 2 লিখলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা কি লিখতে পারি, এফ ইন্টু 10, এই যে 2 সাইন থিটা কস থিটা, এর সূত্র হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম মোমেন্ট ইকুয়াল টু এফ ইন্টু 10 সাইন 2 থিটা। তো আমাদের প্রশ্ন বলেছিল যে গাছটির কোন স্থানে দড়ি বাঁধলে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এফ এর মানটা বের করতে বলে নাই। আরেকটা জিনিস লক্ষ্য করো, গাছটিকে যদি আমি সম্পূর্ণ উল্টে ফেলতে চাই, তাহলে আমাদের মোমেন্ট কিন্তু সর্বোচ্চ হওয়া লাগবে। মোমেন্টটাকে অবশ্যই সর্বোচ্চ হওয়া লাগবে, আর মোমেন্ট সর্বোচ্চ তখনই হবে যখন সাইন থিটা এর মান সর্বোচ্চ হবে। কারণ আমরা যে বলের মানটা কথা বলতেছি, বল কিন্তু একটা নির্দিষ্ট বল ছিল। প্রশ্ন আমাদের বলা ছিল যে আমরা একটা নির্দিষ্ট বল প্রয়োগ করতেছি, তাহলে এফ কিন্তু কনস্ট্যান্ট। এখানে আমরা একমাত্র থিটা এর মানটা কমাতে বা বাড়াতে পারবো। তো আমাদের যেহেতু সর্বোচ্চ মোমেন্ট দরকার, তাহলে সাইন 2 থিটা এর মানও সর্বোচ্চ হতে হবে। আর আমরা জানি যে সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান হয় 1। তাহলে 2 থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং থিটা হবে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দড়িটাকে টানি, তাহলে উল্টে ফেলা সম্ভব হবে। আচ্ছা, তো আমাদের কিন্তু থিটার মানটার প্রশ্ন জানতে চাইনি, আমাদের জিজ্ঞেস করেছিল যে কত উপরে দড়ি বাঁধতে হবে, অর্থাৎ এক্স এর মান, এক্স এর মান, অথবা বলতে পারি যে এ বি এর মানটা। তাহলে এবার যদি আমি আরেকবার চিত্রটা আঁকি, তাহলে এটা ছিল আমাদের এ বি সি। তো আমরা থিটার মানটা এখন পেয়ে গেছি 45 ডিগ্রি, আর এসি এর মান প্রশ্নে দেওয়া ছিল 20 মিটার। তো আমাদের অ্যাকচুয়ালি এ বি এর মানটাই প্রশ্নে বের করতে বলেছিল, এ বি এর মানটা, যেটাকে আমরা এক্স ধরেছি। তো এখন দেখো লম্ব আর অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করলে সহজেই এক্স এর মান চলে আসে। তাহলে লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো সাইন 45 ডিগ্রি এর মান আমরা জানি 1/√2 ইকুয়াল টু হচ্ছে x/20। এবার সিম্পলি 20 ভাগ আছে, এপাশে গেলে উপরে চলে আসবে, অর্থাৎ x ইকুয়াল টু হবে 20 ভাগ √2। তাহলে আমরা পেয়ে যাব 10√2। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। অর্থাৎ ভূমি থেকে 10√2 মিটার উপরে যদি আমরা গাছের মধ্যে দড়িটা বেঁধে দেই, তাহলে লোকটির পক্ষে গাছটিকে উল্টে ফেলা সম্ভব হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা দেখো, 10 নম্বর প্রশ্নে বলতেছে যে একটি অ্যাম্বুলেন্স 15 মিটার পার সেকেন্ড বেগে ও 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। তো আমাদের অ্যাম্বুলেন্সের যে বেগ সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আর এটাকে আমরা বলতে পারি আদি বেগ। যেহেতু এত বেগে চলতেছে, এটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের আদি বেগ। এবং অ্যাম্বুলেন্সের ত্বরণটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সের মান। এরপর বলা হচ্ছে যে 35 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান একটি বাসের 50 মিটার পেছন থেকে অ্যাম্বুলেন্সটি চলে। আচ্ছা, তাহলে এই যে বেগ দেওয়া আছে, এটা হচ্ছে বাসের বেগ, এবং বাসটা কিন্তু সমবেগে চলতেছে। তো সমবেগ যেহেতু, এটাকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু 35 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর অ্যাম্বুলেন্সটা, আমাদের যে অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্সটা বাসের চেয়ে 50 মিটার পিছন থেকে চলা শুরু করলো। আচ্ছা, তো জিজ্ঞেস করতেছে যে চললে মিলিত হবার আগে আরো কত দূরত্ব অতিক্রম করবে। তো দেখো, এটা যদি আমি চিত্রকে বুঝাই, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং এখানে অ্যাম্বুলেন্স রয়েছে। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এখানে বাস রয়েছে। তো প্রশ্নে কিন্তু বলা ছিল যে বাসের থেকে অ্যাম্বুলেন্সটা 50 মিটার পিছনে ছিল, অর্থাৎ এতটুকুর মানকে বলতে পারি 50। তো জিজ্ঞেস করেছে যে দুইটা মিলিত হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে সি পয়েন্ট, এবং সি পয়েন্টে এসে এ এবং বি মিলিত হবে। তো মিলিত হবার পূর্বে তারা কত দূরত্ব অতিক্রম করবে, সেটাই প্রশ্ন জানতে চেয়েছে। তো বি এর ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে বিসি। বি এর ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে বিসি। আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বিসি এর মানটা বের করতে পারি। বাস যেহেতু সমবেগে চলছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ 35t।
এবং এর ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব মানে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে দেখো যদি মিলিত হতে চায় তাহলে টি সেকেন্ড সময়ের মধ্যে বাসটা এখান থেকে এখানে আসবে, আর টি সেকেন্ড সময় অ্যাম্বুলেন্সকে এখান থেকে এখানে আসতে হবে, তাহলে কিন্তু তারা সি বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, তো এসি এর মানটা হবে এবি প্লাস, আচ্ছা এখান থেকে দেখো এসি কিন্তু আমরা সরাসরি বের করতে পারি। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমাদের আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এসি সমান সমান হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এখানে এসি ইকুয়াল টু সূত্রটা বসিয়েছি। তো ইউ এর মান আমাদের দেওয়া আছে 15, তাহলে 15টি প্লাস হাফ ইন্টু 5টি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এসি মানে আমরা কি বলতে পারি, এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি। তো এসি এর মানটা আমরা যেখানে বসিয়ে দিই এটা হচ্ছে 15টি প্লাস এটাকে বলতে পারি 5/2 টি স্কোয়ার ইকুয়াল টু এবি মানে হচ্ছে 50 মিটার, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 50 প্লাস বিসি এর মানটা আমরা বের করেছি 35টি, তাহলে এখানে বসবে 35টি। আচ্ছা, এবং এখানে আমাদের একটি স্কোয়ার ছিল 15টি স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার না, স্কোয়ারটা ছিল এইখানে। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে 5/2 এটাকে আমরা লিখতে পারি 2.5 তারপরে টি স্কোয়ার, এবং এখানে রয়েছে 35টি, এটা এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে। তো 15টি মাইনাস 35টি করলে আমরা পেয়ে যাব -20টি। আচ্ছা, এবং রয়েছে প্লাস 50, সেটাকেও যদি নিয়ে আসি তাহলে হবে -50 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশিটাকে আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে সহজেই সলভ করতে পারি। তো তার জন্য আমরা এখানে ক্যালকুলেটরে এসে মেনুতে যাব, তারপর নিচে থেকে ইকুয়েশন অপশনটা সিলেক্ট করব। তো এটা যেহেতু দ্বিঘাত রাশি আমরা পলিনোমিয়াল 2 সিলেক্ট করব। ঘাত হচ্ছে এখানে 2, তাহলে আমরা এখানে ডিগ্রি লিখে দিচ্ছি 2। আচ্ছা, তো এবার আমরা এখানে জাস্ট রাশিটা তুলে ফেলবো। প্রথমে টি স্কোয়ারের শক বসাতে হবে, সেটা হচ্ছে 2.5, তারপরে এক্স এর শক হচ্ছে -20 এবং ধ্রুবক পদটা হচ্ছে -50, তাহলে এখানে লিখে দিচ্ছি -50। আচ্ছা, এবার যদি আরেকবার ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে দেখো আমাদের একটা মান চলে আসছে 10 আর একটা হচ্ছে -2, তাহলে এখান থেকে আমরা টি এর মানগুলা পাচ্ছি 10, -2। আচ্ছা, তো যেহেতু সময় এর মানটা নেগেটিভ গ্রহণযোগ্য না তাহলে আমরা এটা বাদ দিচ্ছি, অর্থাৎ টি সমান হবে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পরে তারা মিলিত হবে। তো আমাদের বের করতে বলেছিল যে মিলিত হবার পূর্বে তারা কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এর ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি, তো আমরা কি করব, সিম্পলি টি এর জায়গায় এবার 10 বসিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের মিলিত হবার পূর্বে দূরত্ব অতিক্রম করতে হবে এসি, যেটা ছিল 15টি, টি এর মান হচ্ছে 10 প্লাস 5/2 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 10 স্কোয়ার। তো এখান থেকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করতে পারি, এটা হচ্ছে 150 প্লাস এখানে কত হবে দেখো 100/2 50, 50 আর 5 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 250। তো এবার ফাইনালি যোগ করে দিলে আমরা পেয়ে যাব 400 মিটার। অর্থাৎ মিলিত হওয়ার পূর্বে অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে হবে 400 মিটার, এবং একই সাথে যদি আমরা বের করতে চাই যে বাসটিকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে বিসি। তো আমরা যদি এখানে বিসিটাও বের করে দেখিয়ে দেই তাহলে বিসি এর মান ছিল 35টি, তো ইন্টু 10 অর্থাৎ 350 মিটার। তাহলে মিলিত হবার পূর্বে অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে হবে 400 মিটার এবং বাসকে অতিক্রম করতে হবে 350 মিটার। তো এগুলো হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার যৌগজীকরণের এই এমসিকিউটা সলভ করি। এখানে আমাদের প্রশ্নে বলতেছে x ইকুয়াল ই পাওয়ার 2y প্লাস 1 এবং আরেকটা হচ্ছে x ইকুয়াল ই ইনভার্স y প্লাস 1। আবার দেওয়া আছে y ইকুয়াল -2 এবং y ইকুয়াল 1। তো এই চারটা রেখা, যেখানে এই দুইটা হচ্ছে আমাদের সরল রেখা আর এই দুইটা অবশ্যই বক্ররেখা হবে। তো এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল এই চিত্রগুলো আঁকতে পারতে হবে। দেখো আমরা কিন্তু এই টাইপের চিত্র কখনো আঁকিনি, বাট আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু ট্রিক অ্যাপ্লাই করে সহজেই চিত্রটা আঁকা যায়। আমরা ফার্স্টেই দেখব যে এই বক্ররেখাগুলো এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে কিনা। ফার্স্টেই আমরা দেখব যে এই প্রথম রেখাটা এক্স অক্ষকে ছেদ করে কিনা। তো দেখো প্রথম রেখাটা যদি এক্স অক্ষকে ছেদ করতে চায়
তাহলে কি হবে, ওয়াই এর মানটাকে 0 হতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি যে x ইকুয়াল ই পাওয়ার 2y প্লাস 1। এই বক্ররেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা আমি জানতে চাচ্ছি। তো x অক্ষকে ছেদ করলে y এর মানটা কি 0 হবে না? তো আমরা যদি এখানে y এর জায়গায় 0 বসিয়ে দেই তাহলে কত আসে, 2 ইন্টু 0 0 প্লাস 1, অর্থাৎ আমরা কিন্তু ই পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম বক্ররেখাটা x অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। তা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেই ই কমা 0 বিন্দু, ই কমা 0। একইভাবে দ্বিতীয় রেখাটা হচ্ছে x ইকুয়াল ই ইনভার্স ওয়াই প্লাস 1। আমরা যদি এখানেও y সমান সমান 0 বসিয়ে দেই তাহলে ই পাওয়ার মাইনাস 0 প্লাস 1, তো 1 মাইনাস 0 অর্থাৎ 1, তাহলে কিন্তু আমরা ই পাচ্ছি। অর্থাৎ দ্বিতীয় বক্ররেখাটাও প্রথম আমাদের x অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। দুইটা বক্ররেখাই কিন্তু তাহলে পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, এতটুকু আমরা বুঝতে পারতেছি। এবার যদি দেখতে চাই যে বক্ররেখাগুলো y অক্ষকে ছেদ করে কিনা, তো দেখো y অক্ষকে যদি ছেদ করে তাহলে কি হবে, x এর মান 0 হবে। আমরা যদি এই লাইনটা খেয়াল করি এবার যে y অক্ষকে ছেদ করে কিনা, তাহলে কি হতে হবে, x এর মানটা 0 হতে হবে। এখন লক্ষ্য করো ই এর কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। যদি ক্যালকুলেটরে লেখো যে ই সমান সমান, তাহলে আমি যদি তোমাদেরকে এখানে করে দেখাই, আচ্ছা তাহলে এখানে আমরা যদি আলফা দিয়ে তারপরে ই তুলে ফেলি তাহলে দেখতে পাবো যে এর মান হচ্ছে 2.718, অর্থাৎ ই এর কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে এবং সেটা হচ্ছে পজিটিভ সংখ্যা। তো পজিটিভ সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন, সেই সংখ্যাটা কিন্তু কখনোই 0 আসবে না। যে কোনো পজিটিভ সংখ্যার পাওয়ারে যাই হোক না কেন সেটার মান কিন্তু কখনোই 0 আসে না। তো আশা করি আমার এই কথাটা বুঝতে পারতেছো। তো আমরা এখান থেকে বলতে চাচ্ছি যে y এর মান যাই হোক না কেন x এর মান কিন্তু কখনো 0 হওয়া সম্ভব না। আর x এর মান যেহেতু 0 হওয়া সম্ভব না, তার মানে এই বক্ররেখাটা y অক্ষকে ছেদ করবে না। একইভাবে দ্বিতীয় বক্ররেখাটাও দেখো, এখানে e এর পাওয়ারে যতই আসুক না কেন, আমরা y এর যত মানই বসাই না কেন, এই জিনিসটার মান কিন্তু কখনোই 0 আসা সম্ভব না। তার মানে দ্বিতীয় বক্ররেখাটাও y অক্ষকে ছেদ করবে না। আশা করি আমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছি। তারপরে আসো, এখন যদি আমরা গ্রাফ আঁকতে চাই তাহলে আমাদের x এবং y এর মাঝখানে, অর্থাৎ এইটা এবং এইটা দুইটার মাঝখানে সম্পর্ক লাগবে। আমরা যদি ফার্স্ট এটার দিকে তাকাই, এখানে রয়েছে কি ই পাওয়ার 2y প্লাস 1। দেখো আমরা যদি এখানে y এর মানটা ধীরে ধীরে বাড়াই তাহলে কি হবে, y এর মানটা বাড়ানোর ফলে কি ই এর পাওয়ারটা বাড়বে। আর ই এর পাওয়ার যদি বেড়ে যায় তাহলে কি এই সম্পূর্ণ জিনিসটার মান বাড়বে না? অবশ্যই বাড়বে। কোনো সংখ্যার পাওয়ার যদি তুমি বৃদ্ধি করো তাহলে সেইটার মানও কি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে y এর মান বাড়ানো হলে x এর মানও বাড়বে, y এর মান বাড়ানো হলে x এর মানও বাড়বে। তাহলে তাদের মাঝখানে কি সম্পর্কটা অনেকটা সমানুপাতিক। তো আমরা জানি যে সরল রেখার ক্ষেত্রে সমানুপাতিক হলে আমরা মূলবিন্দুগামী সরলরেখা অথবা এরকম স্ট্রেট লাইন দিই, কিন্তু বুঝতে পারতেছো এটা কিন্তু স্ট্রেট লাইন হবে না, এটা অবশ্যই বক্ররেখা হবে। তো সেই বক্ররেখাটা হবে ঠিক এরকম। আচ্ছা, তো এখন বলতে পারো যে আমি এরকম কেন দিলাম, আমি তো চাইলে এভাবেও দিতে পারতাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমি এভাবে কেন দিলাম না। তার আগে দেখো, এটাকে যদি আমি নিচের দিকে বর্ধিত করি তাহলে জিনিসটা ঠিক এরকম আসবে। নিচের দিকে আমি এটা বর্ধিত করে দিচ্ছি। এটা কিন্তু ওয়াই অক্ষের একদম সাথে কাছাকাছি দিয়ে যাবে, কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করবে না। আমরা একটু আগে দেখিয়েছি যে দুইটা বক্ররেখা কখনোই ওয়াই অক্ষকে ছেদ করবে না। আচ্ছা, তো এখন ফিরে আসি যে আমি এভাবে কেন আঁকলাম না। তো লক্ষ্য করো, আমি যদি এভাবে বক্ররেখাটাকে আঁকতাম তাহলে এটাকে যদি বর্ধিত করা হতো তাহলে কিন্তু সেটা ওয়াই অক্ষকে ছেদ করত। এই জন্যই এভাবে চিত্রটা হবে না। অর্থাৎ প্রথম আমাদের এই বক্ররেখার চিত্র হচ্ছে এইটা। একইভাবে দেখো, আর এখানে এখানে দেখো ওয়াই এর মানটা যখন আমরা বাড়াচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা যখন ওয়াই উপরের দিকে উঠতেছি তখন কিন্তু আমাদের এক্স এর মানটাও বাড়তেছে, অর্থাৎ ডান দিকে যাচ্ছে। একইভাবে কিন্তু আমরা এই মানটাও করতে পারি। তবে এখানে লক্ষ্য করো, এখানে ওয়াই এর আগে মাইনাস রয়েছে। আচ্ছা, তো নেগেটিভ সংখ্যা যত বাড়বে, এখানে ওয়াই এর পাওয়ারে কিন্তু ওয়াই এর চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে কিন্তু উল্টা সম্পর্ক। অর্থাৎ এখানে আমরা যতই ওয়াই এর মানটা বাড়াবো এক্স এর মান কিন্তু ততই কমবে। তো এখানে একটা ব্যস্তানুপাতের সম্পর্ক চলে আসতেছে। তাহলে এটার গ্রাফটা হবে ঠিক এটার উল্টা। মানে এটা যেমন উপর দিয়ে গিয়েছে,
এটা আসবে নিচে দিয়ে। আমি যদি জিনিসটা এঁকে দেখাই তাহলে এটা হচ্ছে এভাবে আসবে। তো এখানে লক্ষ্য করো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই এর মানটা এখানে কমাচ্ছি। যেহেতু নিচের দিকে আসতেছি তার মানে কিন্তু ওয়াই এর মানটা কমাচ্ছি। আর ওয়াই এর মানটা কমানোর ফলে এক্স এর মান কিন্তু বাড়তেছে, অর্থাৎ দুইটা কিন্তু বিপরীত সম্পর্ক এখানে। ওয়াই এর মান কমাচ্ছি কিন্তু এক্স এর মান বাড়তেছে, এই জন্য জিনিসটা এইভাবেই যাবে। তো এটাকে যদি আমরা সেম ভাবে বর্ধিত করে দেই তাহলে চিত্রটা এদিকে আসবে। আচ্ছা, তো এটাও কিন্তু ওয়াই অক্ষের কাছাকাছি দিয়ে যাবে কিন্তু ওয়াই অক্ষকে কখনোই ছেদ করবে না। আচ্ছা, তো এখানে যদি তোমাদের প্রশ্ন আসে আমি এটা এভাবেই কেন এঁকেছি, এভাবে কেন আঁকিনি, তাহলে আগের মতো অ্যান্সার হবে, কারণ এভাবে আঁকতে গেলে ওয়াই অক্ষকে ছেদ করে। তো এই জন্যই আমাদের চিত্রটা হবে এরকম। তো আশা করি আমরা এই দুইটা বক্ররেখার গ্রাফ আঁকাটা বুঝতে পেরেছি। তারপর বাকি দুইটা সরলরেখা তো আঁকা খুবই সহজ। y ইকুয়াল -2 এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং যেহেতু মাইনাস অর্থাৎ রেখাটা হবে নিচের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের y ইকুয়াল টু -2 রেখা, আর এটা ছিল আমাদের x ইকুয়াল ই ইনভার্স y প্লাস 1 রেখা। আচ্ছা, তারপরে y ইকুয়াল টু 1, তো এটা হচ্ছে আমাদের এখানে, এটা হ্যাঁ এখানে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 1 রেখা। তো এবার আমি যদি বলি যে আমাদের কতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমি যদি জিনিসটা মার্ক করে দেই তাহলে হচ্ছে আমাদের এতটুকু অংশ এবং নিচের এতটুকু অংশ, এই জিনিসটুকুর ক্ষেত্রফল আমাদের প্রশ্নে বের করতে বলেছে। তো দেখো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে যাই তাহলে কিন্তু আমাদের এক্স এর লিমিট লাগবে, মানে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। তার চাইতে আমরা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষেই ইন্টিগ্রেট করতে পারি, কারণ আমাদের কিন্তু অলরেডি দেখো ওয়াই এর লিমিটও জানা আছে। তো এটাকে আমরা দুইটা স্টেপে সলভ করব। একটা হচ্ছে ফার্স্টে আমরা এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব, এই অংশটুকুর ক্ষেত্রফল প্লাস এই অংশের ক্ষেত্রফল, সেটাই হচ্ছে আমাদের মোট ক্ষেত্রফল। তো চলো এটা করি। আমরা ফার্স্ট এখানে লিখতেছি এরিয়া। আচ্ছা, ইন্টিগ্রেট। আচ্ছা, এখন আসো আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। দেখো, উপরের যে রেখা রয়েছে উপরের বক্ররেখার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে নিচের বক্ররেখার ক্ষেত্রফল বিয়োগ করে দেই তাহলেই কিন্তু মাঝখানের অংশের ক্ষেত্রফল পাওয়া যায়। তো এখানে ওয়াই অক্ষের সাপেক্ষে উপরের রেখা হচ্ছে এইটা, আর এইটার আমার যে সমীকরণ তা হচ্ছে এক্স ইকুয়াল ই পাওয়ার 2y প্লাস 1। তো আমরা জানি আমরা যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি তখন আমাদের ইন্টিগ্রেটের সূত্র হয় ইন্টিগ্রেট এক্স ডিওয়াই, অর্থাৎ আমাদেরকে এক্স এর মানটা বসাতে হয়। প্রশ্নে আমাদের সরাসরি এক্স ইকুয়াল দেওয়া আছে এইটা, তো আমরা একবারই লিখে দিচ্ছি যে এরিয়া ইকুয়াল টু প্রথমটা হবে ই পাওয়ার 2y প্লাস 1 ডিওয়াই, এবং লিমিট হবে এইখান থেকে এই পর্যন্ত ওয়াই এর মান। তো এখানে আমাদের ওয়াই এর মান হচ্ছে 1 আর এখানে আমাদের ওয়াই এর মান হচ্ছে 0। তো এখানে আমাদের লিমিটটা লিখতে হয় লোয়ার লিমিট থেকে আপার লিমিট, তাহলে আমরা এখানে লিখবো 0 থেকে 1, এখানে আমাদেরকে লিখতে হবে 0 থেকে 1। আচ্ছা, তো এটা গেল আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল। আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে একটা লিখেছি, একটা হবে না, উপরের রেখা থেকে নিচেরটা কিন্তু বাদ দিতে হবে। তো আমাদের নিচের যে বক্ররেখা সেটার ইকুয়েশন হচ্ছে আবার এটা। তাহলে উপরের বক্ররেখার সমীকরণ মাইনাস নিচের বক্ররেখার সমীকরণ, দুইটা কিন্তু বিয়োগ করতে হবে। আচ্ছা, এবং আমাদের লিমিটটা হচ্ছে যে 0 থেকে 1। এবার যদি আমরা নিচেরটায় চলে আসি তাহলে দেখো এই অংশের ক্ষেত্রফলের বেলায় আমাদের কি করতে হবে, এই যে উপরের যে বক্ররেখা তার ক্ষেত্রফল মাইনাস নিচেরটার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এবং দুইটা ক্ষেত্রফল কিন্তু অবশ্যই যোগ করতে হবে, তো আমি একবারে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন আমাদের লিখতে হবে কি এই ইকুয়েশনটা, এটা হচ্ছে ই পাওয়ার -y প্লাস 1। আচ্ছা, তার থেকে বিয়োগ করতে হবে নিচের যে বক্ররেখা সেটা, আর নিচের বক্ররেখার সমীকরণ ছিল আমাদের ই পাওয়ার 2y প্লাস 1। তো আমি এখানে লিখে দিচ্ছি ই পাওয়ার 2y প্লাস 1, আর এখানে হবে dy। এবং বুঝতে পারতেছো এর লিমিটটা হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের y এর মানটা -2, এখানেও -2, এখানেও -2, আর এখানে y এর মানটা হচ্ছে 0, অর্থাৎ লিমিট হবে -2 থেকে 0। সবসময় কিন্তু লোয়ার লিমিট থেকে আপার লিমিট এভাবে লিখতে হয়। আচ্ছা, তো এই কাজটুকু হয়ে গেলে বাকিটুকু জাস্ট ক্যালকুলেটরের কাজ। আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু যোগজীকরণটা সলভ করব। আচ্ছা, তো আমরা এখানে রাশিটা তুলে নিচ্ছি। এখানে হচ্ছে ই, এবং দেখো ক্যালকুলেটরে কিন্তু আমাদের ওয়াই নেই, তো আমাদের যেহেতু এক্স রয়েছে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এখানে ওয়াই না লিখে এক্স লিখব। চলো
যদি চেঞ্জ করা হয় সবগুলো তাহলে কিন্তু সমস্যা নেই, আমরা চিন্তা করব যে ক্যালকুলেটরে y মানে হচ্ছে x। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট y না লিখে x লিখে দিচ্ছি। তো এখানে হবে 2, তারপর হচ্ছে x, আমি পুরোটা তুলে নিচ্ছি। আচ্ছা, তো দেখো আমরা এখানে দুইটা যোগজ একবারে তুলে নিয়েছি এবং আমাদের অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। অ্যান্সারটা হচ্ছে 22.998। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে আমাদের ক্ষেত্রফল হলো 22.998, এখানে হচ্ছে স্কয়ার ইউনিট। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটা জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে z1 ইকুয়াল -i প্লাস √3 এবং z2 ইকুয়াল 1 প্লাস √3i হলে z1 ও z2 বার এর মধ্যবর্তী কোণ বের করো। তো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্ট অফ অল দুইটার আর্গুমেন্ট বের করা লাগবে। তো z1 দেওয়া আছে, আমরা এখান থেকে সরাসরি আর্গুমেন্ট অফ z1 বের করে নিচ্ছি। তো এখানে বুঝতে পারতেছো যে √3 - i, তাহলে দেখো বাস্তব অংশ হচ্ছে পজিটিভ আর কাল্পনিক অংশ হচ্ছে নেগেটিভ, তার মানে এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর চতুর্থ চতুর্ভাগের বেলায় আর্গুমেন্টের সূত্র ছিল -tan−1 মডুলাস অফ y/x। এখানে y হচ্ছে আমাদের -1, তো যেহেতু মডুলাস দিচ্ছি এজন্য শুধুমাত্র 1 দিলেই হবে। আর x হচ্ছে বাস্তব অংশ অর্থাৎ √3, তাহলে এখানে লিখে দিলাম √3। তো এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি যে tan−1/√3 অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে লিখতে পারি π/6। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ z1। একইভাবে যদি আমরা আর্গুমেন্ট অফ z2 করতে চাই, আচ্ছা এখানে দেখো z2 না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি z2 বার। তাহলে মানটা আমি সাইডে বের করে নিচ্ছি যে z2 বার এর মানটা তাহলে হবে 1 -√3i। আচ্ছা, তো এটাও কিন্তু আমার চতুর্থ চতুর্ভাগেই অবস্থান করতেছে, তাহলে z2 বার এর আর্গুমেন্ট হবে -tan−1 y/x। y মানে হচ্ছে আমাদের -√3, তো আমি এখানে শুধুমাত্র পজিটিভ মান নিচ্ছি মডুলাসের কারণে, আর বাস্তব অংশ হচ্ছে 1। তাহলে দেখো tan−1√3 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ লিখতে পারি π/3। তাহলে আমরা দুইটার আর্গুমেন্ট পেয়ে গেলাম। এখন এটা যদি আমরা চিত্র এঁকে বুঝাই, তাহলে দেখো মাইনাস বলতে আমাদের বোঝায় যে কোনটা হবে ঘড়ির কাঁটার দিকে। ফার্স্ট অফ অল দেখো z1 আমাদের যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুর অবস্থান হচ্ছে এইটা, আর ধরে নিচ্ছি যে আমাদের z2, আচ্ছা এটা ধরে নিচ্ছি z2 বার এর অবস্থান, আর এর আগে এখানে ধরে নিচ্ছি z1 বার বিন্দুর অবস্থান। আর যদি আমরা মডুলাস আঁকতাম তাহলে এই যে মূল বিন্দু আর এই বিন্দু দুইটা যোগ করে দিলেই এটা হচ্ছে আমাদের z1 এর মডুলাস। একইভাবে মূল বিন্দু থেকে এটার এই দূরত্বটাকে হচ্ছে আমার z2 বারের মডুলাস। তো প্রশ্নে আমাদের এই যে z1 এবং z2 এর মধ্যবর্তী কোণ এইটা বের করতে বলেছিল। আচ্ছা, এখন দেখো আমরা বের করেছি যে z1 বার এর আর্গুমেন্ট হচ্ছে 30 ডিগ্রি। মাইনাস বলতে জাস্ট বোঝাচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে আসবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 30 ডিগ্রি, এটাকে যদি লিখি 30 ডিগ্রি, এবং z2 বারের আর্গুমেন্ট বের করেছি -60 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা এতটুকু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো বুঝতে পারতেছো থিটা আমরা কিভাবে বের করতে পারি। থিটা হচ্ছে এই যে 60 থেকে 30 বিয়োগ করতে হবে। তো 60 থেকে 30 যদি আমরা, আচ্ছা এটা এই পর্যন্ত হবে এটা। আচ্ছা, তো থিটা হবে 60 আর 30 এর বিয়োগফল অর্থাৎ 30 ডিগ্রি। তো এটা আমি এখানে করে দেখাচ্ছি। থিটা হবে আমাদের এই যে আর্গুমেন্ট অফ z2 থেকে আর্গুমেন্ট অফ z1 বাদ দিতে হবে, সিম্পলি দুইটার বিয়োগফল হবে। তো আমরা এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে -π/6 মাইনাসে মাইনাসে +π/3। আচ্ছা, তো 60 আর 30 বিয়োগ করলে আমরা কিন্তু 30 ডিগ্রি পাবো, অর্থাৎ অ্যান্সার হচ্ছে π/6 রেডিয়ান। তো এখানে কিন্তু আমাদের দেখো নেগেটিভ লেখার দরকার নেই, কারণ নেগেটিভ আসতে গেলে তোমার ঘড়ি কাঁটার দিকে বোঝায়। এখানে তো দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ, এটা তো পজিটিভ বা নেগেটিভ হবে না, শুধুমাত্র পজিটিভ মানটাই হবে। অর্থাৎ আমাদের যে z1 এবং z2 বারের মধ্যবর্তী যেই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি অথবা π/6 রেডিয়ান। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনে বলতেছে যে x² + y² = 64 এই বৃত্তের যে 3, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। তো দেখো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য কিন্তু আমাদের একটি সুন্দর শর্টকাট রয়েছে। আমাদের যখন বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং জ্যা এর মধ্যবিন্দু দেওয়া থাকে,
তারপর যদি জ্যা এর সমীকরণ বের করতে বলে তাহলে এর শর্টকাটটা ছিল x ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু আমাদের এখানে যেই রাশি থাকবে সেখানে আমরা এক্স জাস্ট এখানে বিন্দু দ্বারা সিদ্ধ করে দিব, অর্থাৎ এখানে হবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। মানে আমি বলতে চাচ্ছি আমাদের বৃত্তের সমীকরণে যদি এক্স স্কোয়ার থাকে সেখানে আমাদেরকে লিখতে হবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার থাকলে লিখতে হবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এবং যদি শুধু এক্স থাকে সেখানে আমরা লিখব এক্স প্লাস এক্স ওয়ান ভাগ টু, শুধু ওয়াই থাকলে লিখব ওয়াই প্লাস ওয়াই ওয়ান ভাগ টু। তো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান কোনটা? এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের জ্যা এর মধ্যবিন্দুটা। তো এখানে দেখো আমাদের রয়েছে এক্স স্কোয়ার, আমরা এখানে লিখেছি এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার ছিল এটা লিখেছি, আর ধ্রুবক পদটা কিন্তু এখানে লেখা লাগবে না, ধ্রুবক পদটা লেখা লাগবে না। আচ্ছা, তো এভাবে বসানোর পরে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কি করেছি, জাস্ট এই বিন্দুটা দিয়ে জ্যা এর মধ্যবিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর 64 লিখলেও দুই পাশ থেকে কিন্তু কাটাকাটি যেত, এই জন্য আর 64 লিখে নিই। আচ্ছা, তো এবার জাস্ট মানগুলো বসিয়ে দিব। এখানে আমাদের যেগুলো হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এখানে আমরা পাচ্ছি 3x মাইনাস 3y ইকুয়াল টু এক্স ওয়ান হচ্ছে আমাদের 3 স্কোয়ার এবং ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x মাইনাস 3y ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছ 9 প্লাস 9 অর্থাৎ 18। এবার সবাইকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে পাবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় জ্যার সমীকরণ। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই এই টাইপের ম্যাথ সলভ করতে পারি। আচ্ছা, আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনে চলে এসেছি, চলো এটা সলভ করি। তো এই প্রশ্ন আমাদের বলতেছে যে লিওনেল মেসি একটি ফ্রি কিক থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে শট নিলে তা 10 মিটার উঁচু ক্রসবার কোনো মতে অতিক্রম করে, অর্থাৎ বলটা সর্বোচ্চ 10 মিটার উঁচুতে উঠতে পারে, এর উপরে কিন্তু উঠবে না। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ যে উচ্চতা সেটা দেওয়া আছে। তো সর্বোচ্চ উচ্চতাকে আমরা প্রকাশ করি বড় হাতের এইচ, এর মান দেওয়া আছে 10 মিটার, এবং প্রশ্নে বলা ছিল যে এত বেগে শট নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের আদিবেগ ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড। তো জিজ্ঞেস করেছে যে কত কোণে বলটিকে কিক করা হয়েছিল। তো দেখো এটা কিন্তু আমরা এইচ এর সূত্র থেকেই লিখতে পারি। আমরা জানি যে সর্বাধিক উচ্চতা এইচ এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইকুয়াল টু দেওয়া আছে 10। আচ্ছা, আর এখানে দেখো জি এর মান কিন্তু প্রশ্নে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে ইউ এর মান হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, আলফার মানটা প্রশ্নে বের করতে বলেছে কত কোণে কিক করা হয়েছিল সেটা। নিচে হচ্ছে 2 গুণ জি অর্থাৎ 10 ইকুয়াল টু 10। আচ্ছা, এবার লক্ষ্য করো আমাদের এখানে রয়েছে 20 স্কোয়ার, তার মানে কিন্তু এখানে দুইটা 20 রয়েছে। আমি যদি জিনিসটা একটু ভেঙে দেখাই তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা 20 ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা, আর নিচে দেখো 10 দুগুণে 20 ইকুয়াল 10। তাহলে আমরা এই যে এই 20 এবং এই 20 কাটতে পারি, তারপরে যে এই 20 গুণ আকারে রয়েছে এটাকে এপাশে নিলে ভাগ হবে, তাহলে হবে 10/20। তাহলে লাইনটা দাঁড়াচ্ছে 10/20, আর 10/20 মানে হচ্ছে 1/2। আর দেখো এখানে যে আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে যদি আমরা এখানে পাঠিয়ে দেই তাহলে হবে রুট। তো রুট করলে আমরা লিখতে পারি শুধুমাত্র 2 এর মধ্যে রুট দিলাম, কারণ 1কে রুট করলে তো 1ই হয়। আচ্ছা, তো সাইন আলফা ইকুয়াল চলে আসলো 1/√2, তাহলে আলফা এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। তো একটা মান আমরা পেয়ে গেলাম। তারপর জিজ্ঞেস করেছে যে আনুভূমিক দূরত্ব কত ছিল। তো আনুভূমিক দূরত্ব বা আনুভূমিক পাল্লা এটা হচ্ছে আমাদের আর। তো আর এর মানটা প্রশ্নে বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো আমরা যেহেতু আলফার মান জানি, এইচ এর মান জানি, তাহলে আর এর মান বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে 10 আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। 10 আলফা ইকুয়াল টু 4h বাই আর, তাহলে আর ইকুয়াল টু হবে 4h ডিভাইডেড বাই 10 আলফা। এবার সিম্পলি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে উপরে আমাদের বসাতে হবে 4 ইন্টু এইচ এর মানটা হচ্ছে 10, আর নিচে 10 45। তো আমরা জানি যে 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে থাকবে শুধুমাত্র 4.40, অর্থাৎ আনুভূমিক দূরত্ব হচ্ছে 40 মিটার। তো এটি হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার।
তো এরই মাধ্যমে কিন্তু আমাদের আজকের বুয়েটের রিটেন কোশ্চেন সলভ ক্লাসটি শেষ হলো। সম্পূর্ণ ক্লাসটি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এর পূর্বে কিন্তু আমরা বুটেক্স এবং আইইউটি এর কোশ্চেন ব্যাংক সলভ করেছি, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।